হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা আমাকে হয়তোবা শুনতে পাচ্ছ। আমরা একটু কারিগরি ত্রুটি ফেস করছিলাম, যে কারণে আমরা পূর্বে লাইভটি কেটে দিতে বাধ্য হয়েছি। আমরা পুনরায় আবার লাইভটা শুরু করেছি, ক্লাসে লাইভ। সো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা একটু আজকের এই লাইভটা শেয়ার করে দিবে, কে কোথা থেকে দেখছো সেটা তোমার কমেন্টে জানাবে, এবং আমি ক্লাসে চলে যাচ্ছি। সো আমরা গতকাল যেটা পড়েছিলাম সেটা ছিল আন্তর্জাতিক সংস্থা 01। আজকে আমরা পড়ব আন্তর্জাতিক সংস্থা 02। মাথায় রাখবে সেটা হলো যে সংস্থার কিন্তু অভাব নাই। তাহলে আমরা কোন সংস্থাগুলো পড়ব? যে সংস্থাগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেগুলোকে সিলেক্ট করে আমাদেরকে পড়তে হবে। সো আজকে আমরা চলে যাব। আজকের ক্লাসে আমরা চলে যাই। খেয়াল করবে, আমরা আগে পেনটা সিলেক্ট করে নিই। ওকে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা 02। আন্তর্জাতিক সংস্থা 02। আমি সবার আগে একটু লিস্ট করে দিই যে এই ক্লাসের মধ্যে আমরা আসলে কোন কোন টপিকগুলো পড়ব, সেটা আমি আগে তোমাদেরকে সর্ট আউট করে দিই। লক্ষ্য রাখবে, আমরা পড়ব হচ্ছে বিডব্লিউসি, মানে ব্রিটন উডস কনফারেন্স। ব্রিটন উডস কনফারেন্স বা ব্রিটন উডস সম্মেলন। আমরা পড়ব হচ্ছে ডব্লিউবিজি। ডব্লিউবিজি মানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে আছে কি? আইবিআরডি, আইএফসি, আইডিএ, আইসিএসআইডি, এমআইজিএম, মিগা, এই পাঁচটা আছে। এরপর আমরা পড়ব কি? এরপরে আমরা পড়ব হচ্ছে আইএমএফ। তারপরে পড়ব কি আমরা? তারপর আমরা পড়ব ডব্লিউটিও। এরপরে পড়ব হচ্ছে আমরা এডিবি। তারপর আমরা পড়ব হচ্ছে এডিবির পরে আমরা যেটা পড়ব আমি একটু দেখে নিই। এডিবির পরে পড়ব হচ্ছে আমরা ব্রিক্স। খুবই ইম্পর্টেন্ট এই ব্রিক্স, খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আগামী মাসের পরের মাস, দ্যাট মিনস সেপ্টেম্বর, ব্রিক্স থেকে কিন্তু পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে প্রশ্ন আসে। ব্রিক্সের থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। একটু আবার আটকে গেছে। আমার ল্যাপটপ থেকে যাবেন? ল্যাপটপ থেকে যাবেন না, এটা তো আবার বহুত কিছু করা লাগবে। হ্যাঁ, ওকে। আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যে একটু মাঝখানে আবার একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। আচ্ছা, আমরা শুরু করি। সো এইখানে টোটাল তাহলে এখানে আমার 5টা সংগ্রহ আছে, 6টা 7টা 8টা 9টা, এই টোটাল আমরা 9টা সংগ্রহ আছে ক্লাসে পড়ব। সো আমরা শুরু করব যেটা দিয়ে, আমরা শুরু করব বিডব্লিউসি বা ব্রিটন উডস কনফারেন্স দিয়ে শুরু করব। খেয়াল করবে, আমরা শুরু করব বিডব্লিউসি দিয়ে শুরু করব। এই বিডব্লিউসি বা ব্রিটন উডস কনফারেন্স, দেখে শুরুতে এটার পূর্ণরূপটা আমরা জেনে নিই। এটার পূর্ণরূপ হচ্ছে ব্রিটন উডস কনফারেন্স। সবাই মনোযোগ সহকারে শুনবে। আমরা জানি যে 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত পৃথিবীতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? সেই যুদ্ধের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সদ্য স্বাধীন হওয়া দেশগুলোর অর্থনীতি কিভাবে উন্নয়ন করা যাবে, সদ্য স্বাধীন হওয়া দেশগুলোর কারিগরি ব্যবস্থার উন্নয়ন কিভাবে করা যাবে, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করা যাবে, অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করা যাবে, জ্বালানি খাতের উন্নয়ন কিভাবে করা যাবে এবং যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম ইউরোপের অর্থনীতি কিভাবে পুনর্গঠন করা যাবে, এ সকল বিষয়কে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন বাণিজ্য সচিব, যার নাম হচ্ছে হেনরি মর্গানথু। নাম কি? নাম হচ্ছে হেনরি মর্গানথু। এই হেনরি মর্গানথু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের, খেয়াল করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানে, ব্রিটন উডস নামক স্থানে কি করলেন? একটি সম্মেলনের আহ্বান করলেন। সো হেনরি মর্গানথু যখন একটি সম্মেলন আহ্বান করলো, তখন সারা পৃথিবীর 44টি দেশ থেকে 730 জন প্রতিনিধি অংশগ্রহণ করলেন এবং এই 730 জন প্রতিনিধি 1944 সালের 1 থেকে 22 জুলাই পর্যন্ত 1 থেকে 22 জুলাই পর্যন্ত কি করলেন? 1 থেকে 22 জুলাই পর্যন্ত এই ব্রিটন উডসে বসে আলাপ আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনীতি পুনর্গঠন করতে হয় এবং উপনিবেশিক শাসন থেকে যে রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করছে তাদেরকে যদি নানাবিধ উন্নয়ন করতে হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণে পুঁজি লাগবে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা যেটা করব, সারা বিশ্বে যাতে পুঁজি সরবরাহ করা যায় এ লক্ষ্যে দুটি আন্তর্জাতিক পুঁজি সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে তুলব। এবং এই ব্রিটন উডস কনফারেন্সের এই সিদ্ধান্ত থেকেই বিশ্বব্যাপী পুঁজি সরবরাহ করার জন্য 1944 সালে কি করা হলো? দুটি পুঁজি সরবরাহকারী আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হলো, যার একটার নাম দেওয়া হলো বিশ্ব ব্যাংক, যার প্রকৃত নাম কি? যার প্রকৃত নাম হচ্ছে IBRD বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং আরেকটির নাম কি? আরেকটির নাম হচ্ছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তাহলে তোমরা চিন্তা করো, এই যে দুটি সংগঠন প্রতিষ্ঠিত হলো যে কনফারেন্সের মাধ্যমে, সেই কনফারেন্সের নাম কি? সেই কনফারেন্সের নাম হচ্ছে ব্রিটন উডস কনফারেন্স। নাম কি? ব্রিটন উডস কনফারেন্স। যে কারণে এই দুটি সংস্থাকে বলা হয় কি? এই দুটি সংস্থাকে বলা হয় ব্রিটন উডস সংস্থা। এটাকে কি বলা হয়? ব্রিটন উডস সংস্থা। এই দুটাকে বলা হয়। আর এ কারণে তোমরা দেখতে পাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, নিচের কোনটি ব্রিটন উডস সংস্থা? তাহলে বিশ্বে ব্রিটন উডস সংস্থা কয়টি? দুইটি, যার একটার নাম কি? IBRD বা বিশ্ব ব্যাংক, আর একটা নাম হচ্ছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন স্লাইড থেকে এটার প্র্যাকটিস করে নিব। খুবই স্বল্প পরিসরে যতটুকু আসে
পরীক্ষাতে ঠিক ততটুকুই আমরা কি করব, আমরা আলোচনা করে নেব। বিটনের সম্মেলন আহ্বান করেন কে? আহ্বান করেন যিনি, তার নাম হচ্ছে হেনরি মর্গান থু। হেনরি মর্গান থু তিনি কি করলেন? তিনি বিটনের সম্মেলন আহ্বান করেন। বিটনের সম্মেলনের সময়কাল হচ্ছে 1944 সালের 1 থেকে 22 জুলাই। 1 থেকে 22 জুলাই। বিটনের সম্মেলনে অংশগ্রহণকারী দেশ ছিল কতটি? তোমরা কমেন্টে জানাতে পারো। বিটনের সম্মেলনে অংশগ্রহণকারী দেশ ছিল 44টি। কয়টি? 44টি। বিটনের সম্মেলনে কোন দুটি সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়? যার একটার নাম কি? যার একটার নাম হচ্ছে IBRD, আর একটা হচ্ছে IMF। এই দুটি সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। বিটনের সম্মেলনের ফলাফল কি ছিল? বিটনের সম্মেলনের ফলাফল ছিল IBRD এবং IMF প্রতিষ্ঠা। IBRD এবং IMF প্রতিষ্ঠা। তোমরা এটা বুঝতে পারলে কিনা কমেন্ট করে জানাবে। তোমরা এটা সুন্দর মতো বুঝতে পারলে কিনা এটা কমেন্ট করে জানাবে। তোমরা বুঝতে পেরেছো কিনা এটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, মোহাম্মদ আতিফ আহমেদ বাবলু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কুরাতুল আইনান অর্থী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা এটা কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে। এবং তোমরা আজকের ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবে, অবশ্যই শেয়ার করে দিবে। এবং আমার ক্লাস তোমাদের ওভারঅল কেমন লাগছে, আমার বোঝানোর স্টাইলটা তোমাদের ভালো লাগছে কিনা, ক্লাসের ডেকোরেশন যে প্রেজেন্টেশন এটা তোমাদের ভালো লাগছে কিনা, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, খাতায় লিখবো আমরা কি? খাতায় লিখবো আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা IBRD। এই যে IBRD এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল, আমি সংক্ষেপে লিখলাম, ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। খেয়াল করবে, বিশ্বব্যাংক থেকে আমরা দেখতে পাই পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন এসে থাকে। তাহলে বিশ্বব্যাংক আমরা জানি একটি সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এবং সেই সম্মেলনটার নাম কি ছিল? বিটনের সম্মেলন। বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে প্রতিষ্ঠিত হয়। কোন বইতে আমরা পাবো বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1945 সালে, সেটা কিন্তু হবে না। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। এই বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে 1946 সালে। বিশ্বব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিশ্বব্যাংকের সদস্য ছিল কয়টি? 44টি। বর্তমানে কথা যদি বলি, বিশ্বব্যাংকের সদস্য কয়টি? 199টি। সর্বশেষ সদস্যর কথা যদি আমরা বলি বিশ্বব্যাংকের, তাহলে সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে নাউরু। আমরা বাংলাদেশ এই যে বিশ্বব্যাংক, এই বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করি কখন? এই বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করি 17 আগস্ট 1972 সালে আমরা সদস্যপদ লাভ করি। এই বিশ্বব্যাংকের সদর দপ্তর জায়গা মতো রয়েছে, এবং সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। খেয়াল করবে, ওয়াশিংটন ডিসি। আরেকটি প্রশ্ন পরীক্ষাতে প্রায়ই আসে, সেটা হলো যে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রকাশনার নাম কি? সো বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রকাশনার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। কিংবা এখান থেকে আরেকটি প্রশ্ন এসে থাকে তোমাদের ভর্তি পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? যার নাম কি? বিশ্বব্যাংক। সো বিশ্বব্যাংকের থেকে তোমাদের আরেকটি তথ্য জানতে হবে, সেটা হলো যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে?
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যিনি তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। তার নাম কি? তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। তোমরা একটু কমেন্ট করে জানাবে এই বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট যিনি অজয় বাঙ্গা, অজয় বাঙ্গার বাড়ি কোথায়? তোমরা একটু কমেন্ট করে জানাবে। তিনি কোন দেশের নাগরিক? অজয় বাঙ্গা তিনি কোন দেশের নাগরিক? ইন্টারন্যাশনাল ফর এর পরে লেখাটা দেখা যায় না। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি বলছি কি তোমাদেরকে একটা প্রশ্ন করেছি যে বিশ্বব্যাংক ক্লাস আটকে গেছে। আচ্ছা লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে বললাম যে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট যিনি তার নাম কি? তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। এই যে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তিনি কোন দেশের নাগরিক? এটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি দেখতে চাই। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা তিনি কোন দেশের নাগরিক? এটা তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা স্লাইডে চলে যাব। ওকে, স্লাইডে চলে যাই। ওয়ার্ল্ড ব্যাংক, দেখো বিশ্বব্যাংক গ্রুপ মূলত কতটি সংগঠনকে বোঝানো হয়? গ্রুপ বলতে মূলত কতটি সংগঠনকে বোঝানো হয়? বিশ্বব্যাংক গ্রুপ বলতে মূলত 5টি সংগঠনকে বোঝানো হয়। কয়টি? 5টি সংগঠনকে বোঝানো হয়। এখন কথা হচ্ছে যে বিশ্বব্যাংক গ্রুপ বলতে কোন 5টি সংগঠনকে বোঝানো হয়, এটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যার মধ্যে একটা রয়েছে IBRD, আর একটা রয়েছে IFC, আর একটা রয়েছে IDA, আর একটা রয়েছে যেটা নাম হচ্ছে ICSID, আর একটা রয়েছে যেটা নাম হচ্ছে মিগা, MIGA। এই যে বিশ্বব্যাংক গ্রুপের গ্রুপ বলতে কয়টা সংগঠনকে বোঝানো হয়? 5টাকে বোঝানো হয়, যাদের নাম কিন্তু আমি কি করেছি? আমি লিখে দিয়েছি। ওকে, এরপর বিশ্বব্যাংকে বলা হয় ব্রিটন, বিশ্বব্যাংকে বলা হয় কি? ব্রিটন উডস সংস্থা, ব্রিটন উডস সংস্থা। বিশ্বব্যাংকে বলা হয় কি? বিশ্বব্যাংকে বলা হয় ব্রিটন উডস সংস্থা। IBRD এর পূর্ণ রূপ কি? আমি এখান থেকে শুরু করলাম। IBRD এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আমি তোমাদেরকে বলবো, যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আসো, তোমাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু এর আগের বার প্রথমবার কিন্তু সময়টাকে নষ্ট করেছিলে, তোমাদের স্ট্র্যাটেজি ভালো ছিল না, পর্যাপ্ত তোমরা পড়ালেখা করো নাই, যে কারণে তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো করতে পারো নাই। সো সেকেন্ড টাইমারদেরকে বলছি এটা তোমাদের জন্য লাস্ট সুযোগ। সো তুমি লাইফে কোথায় যাবে, তোমার ক্যারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা সম্পূর্ণরূপে নির্ভর করছে তুমি কোথায় পড়ালেখা করছো, তোমার গ্রাজুয়েশনটা কোন বিশ্ববিদ্যালয়ে এবং কোন সাবজেক্টে তুমি করছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই তোমরা কোনোভাবেই বসে থাকো না, বরং তোমরা ভালো করে পড়তে থাকো। বিশ্বব্যাংকের প্রকৃত নাম বা অপর নাম কি? বিশ্বব্যাংকের প্রকৃত নাম বা অপর নাম হচ্ছে IBRD। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1944 সালে। 1944 সালে। বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় কত সালে? 1946 সালে। কত সালে? 46 সালে। বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি? 44টি। বিশ্বব্যাংকের বর্তমান সদস্য কয়টি? 189টি। বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশের নাম কি? বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে নাউরু। কি নাম? নাউরু। এরপরে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে কখন? 17ই অগাস্ট 1972 সালে। 17ই অগাস্ট 1972 সালে। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্বব্যাংকের সদর দপ্তর আমরা কিন্তু জাতিসংঘের ক্লাসের মধ্যেই পড়ে এসেছিলাম। কি পড়ছিলাম? অর্থ সংক্রান্ত ব্র্যাকেটে লিখেছিলাম IMF প্লাস WBG। কোথায়? ওয়াশিংটন DC। এটা কিন্তু আমরা জাতিসংঘ 2 নম্বর ক্লাসের মধ্যে পড়ে এসেছিলাম। কি? অর্থ সংক্রান্ত ব্র্যাকেটে লিখেছিলাম আমরা IMF এবং WBG, অর্থাৎ 6টি সংগঠন রয়েছে। IMF, IBRD, IFC, IDA
আইসিএসআইডি, এমআইজিএ, এদের প্রত্যেকেরই সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ওকে, এরপরে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রকাশনার নাম, খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে, কিন্তু এটার নাম হচ্ছে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রকাশনার নাম, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রকাশনার নাম কি? বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রকাশনার নাম ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। বিশ্বব্যাংকের মূল কাজ কি? বিশ্বব্যাংকের মূল কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। বিশ্বব্যাংকের মূল কাজ কি? বিশ্বব্যাংকের মূল কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। বিশ্বব্যাংকের মূল কাজ হচ্ছে দারিদ্র্য কি করা? দারিদ্র্য বিমোচন করা। দেখো, বিশ্বব্যাংকের মূল কাজ কি? বিশ্বব্যাংকের মূল কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। এখান থেকে কোনো প্রশ্ন কি আসে? হ্যাঁ, আসছে। কি প্রশ্ন আসছে সেটা একটু দেখো। আমরা দেখতে পাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2010-2011 শিক্ষাবর্ষে একটি প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন হচ্ছে কোনটি বিশ্বব্যাংকের কাজ নয়? কোনটি বিশ্বব্যাংকের কাজ নয়? দেখো, কোনটি বিশ্বব্যাংকের কাজ নয়? অপশন আছে অর্থনৈতিক উন্নয়নে ঋণ দান, মুদ্রা ছাপানো। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণ প্রদান। 3 নম্বর হচ্ছে মুদ্রা ছাপানো। 4 নম্বর হচ্ছে বিনিয়োগ উৎসাহ দান। অবশ্যই এটার কাজ নয় হচ্ছে মুদ্রা ছাপানো, এটার কাজ না। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে? বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা। সো তোমাদেরকে আমি বলেছিলাম যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তিনি কোন দেশের নাগরিক, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এখানে আশামণি বলছে যুক্তরাষ্ট্র। পিডিএফ কোথায় পাওয়া যায়? ড্রাইভে এখানে আপলোড করে দেয়, প্রতিদিন ক্লাস শেষে আপলোড করে দেয়, তোমরা পাবে। আচ্ছা ভাইয়া, স্লাইডের লেখাগুলো ছোট দেখা যায়, তুমি এটা ফুল স্ক্রিন করে নাও, তাহলে আর সমস্যা হবে না। এখন কথা শোনো, কথা হচ্ছে যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কোন দেশের নাগরিক? যখন ব্রিটন উডস কনফারেন্স হয়েছিল, খেয়াল করবে, যখন ব্রিটন উডস কনফারেন্স হয়েছিল তখন এই কনফারেন্সে আমেরিকা বলেছিল বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করবে আমেরিকা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করবে আমেরিকা। সেই থেকে এখন পর্যন্ত 14 জন ব্যক্তি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছেন এবং 14 জনের বাড়ি হচ্ছে আমেরিকাতে। সো এটা নিয়ম না, বাট এটা কোনো লিখিত নিয়ম না যে আমেরিকা থেকে হবে, বাট ট্র্যাডিশন অনুযায়ী আমরা দেখতে পাই যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে গেলে আমেরিকান নাগরিক হতে হয়। সো অজয় বাঙ্গা, এই নামটা দেখে মনে হচ্ছে ভারত, বাট তিনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা একসাথে কিন্তু তোমার এই ডব্লিউবিজিটা আলোচনা করে নেব। আইডিএ, খেয়াল করবে, আইডিএ এর পূর্ণরূপ কি? আইডিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। কোন বইতে তোমরা এজেন্সি পাবে, এজেন্সি কিন্তু হবে না, হবে কি? অ্যাসোসিয়েশন হবে। আইডিএ প্রতিষ্ঠিত হয় কত সালে? আইডিএ প্রতিষ্ঠিত হয় 1960 সালে। আইডিএ সদর দপ্তর কোথায়? আইডিএ সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমরা জাতিসংঘে 2 নম্বর ক্লাসের মধ্যে পড়ে এসেছিলাম সদর দপ্তর আইডিএর কোথায়? ওয়াশিংটন ডিসি। মূল কাজ কি? আইডিএর মূল কাজ হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোকে ঋণ প্রদান করা। স্বল্পোন্নত হচ্ছে এলডিসি-ভুক্ত দেশ। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে ঋণ দেওয়া। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে ঋণ দেওয়া। আইডিএকে বলা হয় কি? আইডিএকে বলা হয় সফট লোন উইন্ডো।
আইডিএ কে বলা হয় কি? আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। খেয়াল করবে, তাহলে খেয়াল করবে যে সফট লোন উইন্ডো কেন বলা হয়? আইডিএ বিশ্বের গরিব দেশগুলোকে স্বল্প সুদে সহজ শর্তে দীর্ঘমেয়াদী লোন দেয়। তাহলে দেখো আইডিএ কি করে? এই আইডিএ পৃথিবীর দরিদ্র দেশগুলোকে স্বল্প সুদে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়। আর এ কারণেই আইডিএকে কি বলা হয়? এ কারণে আইডিএকে বলা হয় সফট লোন উইন্ডো। হ্যালো, আসসালাম। বলছিলাম আমি একটু ক্লাসের মধ্যে আছি, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এই প্রশ্নটা কি? আইডিএকে কি বলা হয়? সফট লোন উইন্ডো বলা হয়। পরীক্ষাতে প্রশ্ন হয় বিশ্বব্যাংক গ্রুপের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত, যার উত্তর কি? আইডিএ। কেন সফট লোন উইন্ডো বলা হয়? আইডিএ বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোকে স্বল্প সুদে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়। আর এ কারণে আইডিএকে কি বলা হয়? এ কারণে আইডিএকে বলা হয় সফট লোন উইন্ডো। এবার আসো আইএফসি। আইএফসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। দ্যাট ইজ আইএফসি। এই আইএফসি প্রতিষ্ঠিত হয় কত সালে? আইএফসি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। সদর দপ্তর কোথায়? বরাবরের মতো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আইএফসির মূল কাজ কি? আইএফসির মূল কাজ হচ্ছে বেসরকারি খাতের উন্নয়নে ঋণ দেওয়া। বেসরকারি খাতের উন্নয়নে কি করা? উন্নয়নে ঋণ দেওয়া। বেসরকারি খাতের উন্নয়নে কি করা? বেসরকারি খাতের উন্নয়নে ঋণ প্রদান করা হচ্ছে আইএফসির মূল কাজ। এরপর আমরা চলে যাব কোথায় যাব? এরপর আমরা চলে যাব যেটাতে আইসিএসআইডি। আইসিএসআইডি কি? আইসিএসআইডি হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা একটু বড় হবে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর settlement of investment disputes। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, এটা হচ্ছে আইসিএসআইডির পূর্ণরূপ। আইসিএসআইডি প্রতিষ্ঠিত হয় কত সালে? আইসিএসআইডি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আইসিএসআইডির মূল কাজ কি? আর্থিক দ্বন্দ্ব ও মামলার নিষ্পত্তি করা। আর্থিক দ্বন্দ্ব ও মামলার নিষ্পত্তি করা কার কাজ? আইসিএসআইডির কাজ। এরপরে মিগার পূর্ণরূপটা কি? মিগার পূর্ণরূপ হচ্ছে মাল্টিলিটারাল LATERAL মাল্টিলিটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মিগা। তাহলে মিগার পূর্ণরূপটা হচ্ছে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই মিগা প্রতিষ্ঠিত হয় 1900 কত সালে? 88 সালে।
এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। মিগার মূল কাজ কি? মিগার মূল কাজ হচ্ছে ঋণ বা বিনিয়োগের কি করা? নিশ্চয়তা প্রদান করা। ওকে, আমরা এতক্ষণ ধরে যা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা ছিল ডব্লিউবিজি বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তাহলে এখন একটু তোমরা দেখবে, সেটা হলো যে এই যে ডব্লিউবিজিটা কি? ডব্লিউবিজি এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। খেয়াল করবে, এই যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কতটি সংস্থার সমন্বয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে? 5টি সংস্থার সমন্বয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন বা অঙ্গ সংগঠন নয়, তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো। তাহলে দেখো, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন বা অঙ্গ সংগঠন নয়, তাহলে একটা নাম কি আইবিআরডি, আর একটা নাম কি আইএফসি, আর একটা নাম কি আইডিএ, আর একটা নাম কি আইসিএসআইডি, এবং আর একটা নাম কি? আর একটা নাম হচ্ছে মিগা। আর একটা নাম কি? মিগা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। স্যার দয়া করে পিডিএফটা দেন। পিডিএফটা দেওয়া আমার কাজ না, পিডিএফটা আই এডুকেশনের পক্ষ থেকেই তোমাদেরকে দিবে এবং এরা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা তোমাদেরকে দেয় এবং সেই লিঙ্কটার থেকে তোমরা এটা কি করতে পারবে? এটা তোমরা দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, সো একজন প্রশ্ন করছে এটা কিসের ক্লাস? ইয়ন কুন্ডু, নো ইয়ন কুন্ডু ভাই, আপনার নামটা তো সুন্দর। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব কোথায়? এরপরে আমরা চলে যাব যে সংস্থাতে, তার নাম হচ্ছে আইএমএফ। খেয়াল করবে, আইএমএফ যার পূর্ণরূপ কি? যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। শুরুতে যেটা বলেছিলাম সেটা ছিল যে ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে 2টি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, যার একটি সংগঠনের নাম কি ছিল? ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা নাম কি ছিল? আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। খেয়াল করবে, এই যে আইএমএফ, এই আইএমএফ এটাও প্রতিষ্ঠিত হয় 1944 সালে। কোন কোন বইতে পাবে আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, সেটা কিন্তু হবে না। আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে। 1944 সালে। এখান থেকে দেখানোর কোনো ব্যবস্থা আছে কিনা আমি একটু জিজ্ঞাসা করে নিই, যে আমি আসলে এদের ওয়েবসাইট থেকে দেখাতে পারবো কিনা। ওই ভাইটা আছে, ওই যে যিনি ক্লাস করে রেডি করে দিল, ভাইয়ের নাম কি? একটু আমি আসছি, আমি কোথাও যাই নাই। আচ্ছা, কিছু হয়নি। সেটা হলো যে এখান থেকে গুগল করে আমি কি সেটা শেয়ার দিতে পারবো? হ্যাঁ, সো যেটা বলছিলাম, আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে। কোন কোন বইতে পাবো এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1945 সালে, সেটা কিন্তু হবে না। যদি সম্ভব থাকে তাহলে আমি গুগল করে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই দেওয়ার ব্যবস্থা করছি। খেয়াল করবে, তাহলে এটার প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি? 44টি। এটার বর্তমান সদস্য কয়টি? 191টি। এটা সর্বশেষ সদস্য দেশের নাম কি? এটা সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে লিসেনস্টাইন। খেয়াল করবে, এটা বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশ এটা সদস্যপদ লাভ করে কখন? সদস্যপদ লাভ করে 17 আগস্ট 1972 সালে। এই আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আমি সংক্ষেপে লিখলাম ডব্লিউডিসি, মানে কি? ওয়াশিংটন ডিসি। আর লক্ষ্য রাখবে, আইএমএফ এর যে প্রধান, এই প্রধানের পদবি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নাম হচ্ছে ক্রিস্টালিনা
ক্রিস্টালিনা জর্জিয়েভা। আচ্ছা, সমস্যা নেই, আমি যখন তোমাদের মানে অন্য আরেকদিন আমি তোমাদেরকে এটা দেখাই দিব, কিংবা আমি কোনো লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা লিঙ্ক থেকে দেখে নিও। এই ক্লাসের কমেন্ট বক্স চেক করবে, ক্লাস শেষ হওয়ার পর আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে যে আসলেই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। খেয়াল করবে। আর একটা জিনিস, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু একই দিনে প্রথমে আইএমএফের সদস্যপদ লাভ করে এবং ওই দিন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ লাভ করে, যে কারণে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ যে সদস্যপদ লাভ করলো এটার তারিখটা কিন্তু সেম থাকবে, এটা তারিখটা সেম থাকবে। ওকে, তাহলে আমরা আইএমএফের স্লাইডে চলে যাই। আইএমএফের স্লাইডে আমরা চলে যাই। ওকে, তাহলে আইএমএফের পূর্ণরূপ, আইএমএফের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মনিটারি ফান্ড, এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বলতে হবে আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়, বলতে হবে আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়। ভাইয়া এই 5টি সংস্থার সদস্য একটাও লাগবে না, শুধু বিশ্বব্যাংক লাগবে, বাকিগুলো কিন্তু লাগবে না। যেহেতু লাগবে না সেহেতু আমি কিন্তু পড়াচ্ছি না। মাথায় রাখবে সেটা হলো যে আমরা যতগুলো কারণে পরীক্ষাতে খারাপ করি তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে যে অপ্রয়োজনীয় তথ্য পড়া। তোমরা এই ক্লাস কেন করছো বা আই এডুকেশনে কেন ভর্তি হচ্ছ বা বিভিন্ন জায়গায় কেন ভর্তি হচ্ছে? একটা গুছানো প্রিপারেশন নেওয়ার জন্য। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারো না যে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। তাই এই 5টার মধ্যে শুধুমাত্র তুমি বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা কতটি, 189টি, সেটা মনে রাখবে। আর বাকি যে 4টা আছে আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, এমআইজিএ, এদের সদস্য সংখ্যা মনে রাখার কোনো প্রয়োজন নাই। যদি তোমার নিজের ভালো লাগে যে না আমি মনে রাখবো, তা তুমি ব্যক্তিগতভাবে এটা নিজের মতো করে তুমি জেনে নিবে। ওকে, খেয়াল করবে আইএমএফকে বলা হয়, আইএমএফকে বলা হয় ব্রিটন উডস সংস্থা। কি বলা হয়? ব্রিটন উডস সংস্থা। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে ব্রিটন উডস সংস্থা কয়টি? 2টি, যার একটা নাম কি আইবিআরডি বা বিশ্বব্যাংক, আর একটা নাম হচ্ছে আইএমএফ। আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে। আইএমএফ এর প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি? 44। দেখো খুবই সহজ। বিশ্বব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে। দুটারই প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি? দুটারই প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 44। আইএমএফ এর সদস্য সংখ্যা হলো 191টি। সদস্য সংখ্যা 191টি। আইএমএফ এর কার্যক্রম শুরু করে 1947 সালে। মাথায় রাখবে বিশ্বব্যাংক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠার 2 বছর পর 1946 সালে, আর আইএমএফ কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠার 3 বছর পর 1947 সালের মার্চ মাসের 1 তারিখে। আইএমএফ এর সর্বশেষ সদস্য দেশের নাম কি? সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে লিচেনস্টাইন। লিচেনস্টাইন। বাংলাদেশ আইএমএফ এর সদস্যপদ লাভ করে কখন লাভ করে? বাংলাদেশ সদস্যপদ লাভ করে 17 অগস্ট 1972 সালে। 1972 সালে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। আর আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, মাথায় রাখবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে বলা হয়, প্রধানের পদবি হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু আইএমএফ এর প্রধানের পদবি হচ্ছে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। ক্রিস্টালিনা জর্জিয়েভা। ক্রিস্টালিনা জর্জিয়েভা। ওকে, তাহলে আমাদের আইএমএফ শেষ। আমরা এর পরের সংগঠনে চলে যাব। পরের সংগঠনের নাম কি? পরের সংগঠনের নাম হচ্ছে ডব্লিউটিও। তাহলে ডব্লিউটিওর পূর্ণরূপটা কি? ডব্লিউটিওর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কিন্তু ডব্লিউটিও কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটা আমরা জেনে নিব। ডব্লিউটিও কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটা আমরা জেনে নিব। মনোযোগ সহকারে শুনবে। যখন 1944 সালে ব্রিটন উডস কনফারেন্স হলো, তখন এই দুটি সংগঠন ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠার পাশাপাশি বলা হলো বিশ্ব বাণিজ্য নিয়ে কাজ করবে
এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠনও প্রতিষ্ঠা করতে হবে। এবং সেখানে প্রস্তাব করা হয়েছিল কি? প্রস্তাব করা হয়েছিল আইটিও বা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম আমেরিকার পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেল না, আর যে কারণে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হলো না। তখন বিশ্ব বাণিজ্য নিয়ে কাজ করবে, বাণিজ্য বাধা দূর করবে, সকলের জন্য বাণিজ্যিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে, এই লক্ষ্যে 1947 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির নাম কি? সেই চুক্তির নাম হচ্ছে গ্যাট। চুক্তিটার নাম কি? চুক্তিটার নাম হচ্ছে গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। মাথা রাখবে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এবং এই যে গ্যাট, এই গ্যাট চুক্তি কার্যকর হলো 1948 সালে। তাহলে গ্যাট চুক্তিটি স্বাক্ষরিত হলো 47 সালে, আর গ্যাট চুক্তিটি কার্যকর হইল কত সালে? গ্যাট চুক্তিটি কার্যকর হইল 1948 সালে। এভাবে গ্যাট স্বাক্ষরিত হওয়ার মাধ্যমেই বাণিজ্য বাধা দূর করবে, বাণিজ্যিক সুযোগ সুবিধা সৃষ্টি করবে, এবং কিভাবে একটি বাণিজ্যিক সংগঠন, কিভাবে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে কাজ করবে। সো কিভাবে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন প্রতিষ্ঠা করা যায় এ লক্ষ্যে গ্যাটের উদ্যোগে, খেয়াল করবে, এ লক্ষ্যে গ্যাটের উদ্যোগে কি করা হলো? আলোচনা শুরু হলো কত সালে? 1986 সালে। যে আলোচনা চললো কত সাল পর্যন্ত? 1994 সাল পর্যন্ত। একটানা না, মাঝে মধ্যে বিরতি দিয়ে আলোচনা হতো, এবং সেই আলোচনাটা চলেছিল কোথায়? আলোচনা চলেছিল উরুগুয়েতে, ল্যাটিন আমেরিকার একটি দেশ, এবং সেই দেশের নাম কি? উরুগুয়ে। এবং এই আলোচনার নাম কি হলো? এই আলোচনার নাম হচ্ছে উরুগুয়ে সংলাপ। উরুগুয়ে সংলাপ বা উরুগুয়ে রাউন্ড। এই যে দীর্ঘ 8 বছর যে উরুগুয়ে সংলাপ বা উরুগুয়ে রাউন্ড হলো, এই দীর্ঘ 8 বছর উরুগুয়ে সংলাপের মাধ্যমেই 1 জানুয়ারি 1995 সালে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হলো বিশ্ব বাণিজ্য নিয়ে কাজ করার জন্য, বাণিজ্য বাধা দূর করার জন্য, সকল রাষ্ট্রের জন্য বাণিজ্যিক প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সেই সংগঠনের নামই হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে WTO সংগঠনটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। স্যার, সবগুলোর পিডিএফ দিবেন। সবগুলো পিডিএফই তো দেওয়া হয়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্র্যাকটিস শিটে চলে যাব। সেটা কোনটা? সেটা হলো যে WTO। খেয়াল করবে, এই WTO দেখো, এখানে WTO-র ইনফরমেশন সংক্ষিপ্ত আছে। আচ্ছা, দেখো, গ্যাট স্বাক্ষরিত হয় কখন? গ্যাট স্বাক্ষরিত হয় 1947 সালে। 1947 সালে গ্যাট স্বাক্ষরিত হয়। গ্যাট স্বাক্ষরিত হয় কত সালে? গ্যাট স্বাক্ষরিত হয় 1947 সালে। গ্যাট চুক্তি কার্যকর হয় কত সালে? 1948 সালে। 1948 সালে। উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত? 1986 থেকে 1994। উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত? 1986 থেকে 1994। এটা ডাবল হয়ে গেছে। গ্যাট থেকে WTO প্রতিষ্ঠিত হয় কখন? প্রতিষ্ঠিত হয় গ্যাট থেকে WTO প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। 1 জানুয়ারি 1995 সালে। সদস্য কয়টি? সদস্য দেশ হচ্ছে 166টি। বাংলাদেশ WTO সদস্য পদ লাভ করে কখন? বাংলাদেশ কিন্তু WTO-র প্রতিষ্ঠাকালীন সদস্য। আর এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে, আমরা জানি, আমরা পড়েছিলাম যে সংগঠনটি
ডব্লিউ দিয়ে শুরু হবে এবং ও দিয়ে শেষ হবে, ডব্লিউ দিয়ে শুরু হবে এবং ও দিয়ে শেষ হবে, সেই সংগঠন সদর দপ্তর কোথায় হবে? জেনেভা হবে। যেমন ডব্লিউটিও, ডব্লিউএইচও, ডব্লিউআইপিও, ডব্লিউএমও, এরা প্রত্যেকেই ডব্লিউ দিয়ে শুরু আর ও দিয়ে শেষ। এভাবে ডব্লিউ দিয়ে শুরু হবে এবং ও দিয়ে শেষ হবে, এরকম সংগঠন পৃথিবীতে যত আছে সবারই সংগঠন কোথায় হবে? জেনেভা। তাহলে ডব্লিউটিও সদর দপ্তর কোথায় হবে? ডব্লিউটিও সদর দপ্তর হবে জেনেভা। ডব্লিউটিও সদর দপ্তর হবে কোথায়? জেনেভাতে হবে। ওকে, এরপরে আমরা যদি বলি, এরপরে যে সংগঠন, সেই সংগঠনে আমরা কথা বলবো, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এডিবি। এডিবি। এডিবির পূর্ণরূপটা কি? এডিবির পূর্ণরূপটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। খেয়াল করবে, আমরা জানি যে এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ এবং সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে জাপান। তাহলে এদিক দিয়ে খেয়াল করবে, তাহলে এই যে তোমার এদিক দিয়ে যে পানি আছে, এদিক দিয়ে যে পানি আছে, এই পানিটার নাম কি? এই পানিটার নাম হচ্ছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। নাম কি? নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে দেখো, জাপান হচ্ছে এশিয়া মহাদেশের দেশ এবং জাপানের অবস্থান কোথায়? প্রশান্ত মহাসাগরে। যে কারণে জাপানকে বলা হয় এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ। জাপান চিন্তা করলো, আমি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমার হেজিমনি, হেজিমনিটা কি? হেজিমনি, হেজিমনি, হেজিমনিটা হচ্ছে আধিপত্য। হেজিমনির বাংলা কি? আধিপত্য বা কি? কর্তৃত্ব। হেজিমনির বাংলা কি? আধিপত্য বা কর্তৃত্ব। আমি কি করতে চাই? এই হেজিমনি প্রতিষ্ঠা করতে চাই বা আধিপত্য বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। কোন অঞ্চলে? এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এ কারণে জাপান চিন্তা করলো, আমি জাপান যদি এই এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে ঋণ প্রদান করতে পারি, কারিগরি ব্যবস্থার উন্নয়নে ঋণ প্রদান করতে পারি, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে পারি, এ এলাকার রাষ্ট্রগুলোর অবকাঠামোগত উন্নয়নে, রাস্তাঘাট তৈরিতে, ব্রিজ তৈরিতে যদি আমি অবদান রাখতে পারি, ঋণ দিতে পারি, তাহলে এ এলাকা আমার আধিপত্য এবং কর্তৃত্ব সৃষ্টি হবে। যে কারণে জাপানের উদ্যোগে 1966 সালে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেল, সেই ব্যাংকের নামই হচ্ছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক। তাহলে এডিবি কেন প্রতিষ্ঠিত হলো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এডিবি কেন প্রতিষ্ঠিত হলো এটা নিশ্চয়ই তোমরা কি করতে পারলে? নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলে। তাহলে তোমরা কিন্তু আজকের ক্লাস কিন্তু কি করছো না? আজকের ক্লাস কিন্তু শেয়ার দিচ্ছ না। আজকের ক্লাস কিন্তু তোমরা শেয়ার দিচ্ছ না। আজকের ক্লাস তোমাদের শেয়ার দেওয়া উচিত। আজকের ক্লাস তোমাদের বন্ধুদের মেনশন করা উচিত, যাদেরকে তোমরা চাও যে না সেও তোমার মতো ভালো করুক। এবং এই আই এডুকেশনের সংস্পর্শে তুমি, তোমার বন্ধু, তোমার পরিচিত যারা আছে সবাইকে তোমরা কি করো? ইনভাইট করো, যাতে করে সেও কি হয়? সেও যাতে সফল হতে পারে। মাথায় রাখবে সেটা হলো যে আমার বাবা একটা কথা বলতো, বাবা বলতো যে তুমি কারুর উপকার করতে পারো আর না পারো, তুমি কারুর ক্ষতি করো না। তো তোমার যদি বিন্দুমাত্র সুযোগ থাকে, তোমার পরামর্শের মাধ্যমে, তোমার সহযোগিতার মাধ্যমে তার উপকার করার যদি সুযোগ থাকে, আমি মনে করব তুমি তাকে এই উপকারটুকু করবে। সো বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি চান্স পাও, যদি ভর্তি হতে পারো, তাহলে দেখবে যে তোমাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। বিশ্ববিদ্যালয়গুলোর বারান্দা দিয়ে হাঁটলেও তুমি অনেক কিছু শিখতে পারবে। এখানকার যে কালচারাল যে মিথস্ক্রিয়া, এখানে দেখবে যে তুমি রিলিজিয়ন নিয়ে আলোচনা হয়। এখানে যারা আস্তিক তাদেরকে নিয়েও আলোচনা হয়, যারা নাস্তিক তাদেরকে নিয়েও আলোচনা হয়। এখানে বাংলাদেশ এবং বিশ্বের কোথায় কি ঘটছে, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা, এখানে রিসার্চ, গবেষণা সব কিছু হয়।
সো আমি প্রত্যাশা করব তোমরা সহ তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে তোমরা আই এডুকেশনে চলে আসো। তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখন এই এডিবির যে স্লাইডটা আমরা কি করি, স্লাইডটা আমরা প্র্যাকটিস করি। ওকে, খেয়াল করবে, আমরা মার্কারের কালিটা চেঞ্জ করে নিই। দেখো, এডিবির পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এডিবির কার্যক্রম শুরু হয় এটাও 1966 সালে। এডিবির বর্তমান সদস্য কয়টি? 69টি। এডিবির সর্বশেষ সদস্য দেশের নাম কি? এডিবির সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে ইসরায়েল। কি নাম? ইসরায়েল। বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে 1973 সালে। এডিবি সদর দপ্তর কোথায়? এডিবি সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। ম্যানিলা বলতে হবে। ম্যানিলা কোন দেশের রাজধানী? তোমরা কমেন্ট করে জানাবে ম্যানিলা কোন দেশের রাজধানী। তোমরা কমেন্টে জানাবে ম্যানিলা কোন দেশের রাজধানী। ভাইয়া অনেক আগে শেয়ার করে দিয়েছি, ভেরি গুড। এই তো ইবনাত সাপিয়া দেলোয়ার, খুবই ভালো, সে খুবই তোমার হচ্ছে ইয়ে মানে পাঞ্চুয়াল, হ্যাঁ, আচ্ছা, সিনসিয়ার সে, আচ্ছা, ওকে। তাহলে এডিবির বর্তমান প্রেসিডেন্ট মাসাতো কান্দা। এডিবির বর্তমান প্রেসিডেন্ট কে? এডিবির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মাসাতো কান্দা। নাম কি? হ্যাঁ, সুন্দর নাম, মাসাতো কান্দা। তিনি কোন দেশের? তিনি জাপানের। তিনি জাপানের। মাসাতো কান্দা হচ্ছে তিনি কোন দেশের? জাপানের। ওকে, তোমরা বলতে পারলে না যে ম্যানিলা কোন দেশের রাজধানী। ম্যানিলা কোন দেশের রাজধানী? ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী। কোথায়? ফিলিপিন্স, PHI, ফিলিপিন্স, LIPPINES। অর্থাৎ আমরা বলি ফিলিপাইন, বাট আন্তর্জাতিক যে সকল নিউজ এজেন্সি রয়েছে, মিডিয়া রয়েছে, তারা বলে ফিলিপিন্স। তারা কি বলে? তারা বলে ফিলিপিন্স। আমরা বলি ফিলিপাইন, তারা বলে কি? ফিলিপিন্স। ওকে, এরপরের আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা আজকের ক্লাসের সর্বশেষ টপিক। আজকের ক্লাসের সর্বশেষ টপিক, এবং এই টপিকটার নাম হচ্ছে কি? এই টপিকটার নাম হচ্ছে ব্রিক্স। ব্রিক্স। আই এডুকেশন সম্পর্কে তোমাদের ছোট্ট একটি মূল্যায়ন জানতে চাই। আই এডুকেশন তোমাদের একাডেমিক প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে কতটুকু অবদান রাখছে তোমরা একটু মূল্যায়ন করবে। আই এডুকেশন একাডেমিক প্রস্তুতিতে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কতটুকু অবদান রাখছে তোমরা একটু এক কথায় লিখে দিবে, এক কথায় লিখে দিবে। আর আজকে আমার যে 4টা ক্লাসের শিডিউল ছিল ফ্রি ক্লাস, এই 4টা ফ্রি ক্লাস আজকে শেষ হচ্ছে। আমার ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবে। আমার ক্লাস তোমরা চাও কিনা এটা আই এডুকেশন কর্তৃপক্ষের কাছে তোমরা বলবে বা লিখে তোমরা জানাবে বা গ্রুপে পোস্ট করবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ব্রিক্স। দেখো আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা, সেই বিনিয়োগকারী সংস্থার নাম হচ্ছে গোল্ডম্যান স্যাস। এই গোল্ডম্যান স্যাসের চেয়ারম্যান যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে জিম। তার নাম হচ্ছে, আমি ইংরেজিতে লিখি, তার নাম হচ্ছে জিম ও'নিল। এই জিম ও'নিল 2001 সালে তিনি কি বললেন? 2001 সালে বললেন পৃথিবীর 4টি উদীয়মান অর্থনৈতিক দেশ
যারা আগামীতে বিশ্ব জিডিপির উল্লেখযোগ্য অংশ কি করবে, উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করবে। এবং এই চারটা দেশ আয়তনেও বড়, তাদের এখানে পর্যাপ্ত জনসংখ্যা রয়েছে, তাদের উৎপাদনও অনেক বেশি এবং তাদের বাজারটাও অনেক বড়। এই চারটা দেশ আগামীতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, বিশ্ব জিডিপির উল্লেখযোগ্য অংশের মালিক হবে তারা। এবং এই জিমোনিল সেই চারটা দেশকে সংক্ষেপে যে নামে আখ্যায়িত করলেন সেই নামটা হচ্ছে ব্রিক। সেই নামটা কি? ব্রিক। বিতে তিনি বললেন কোন দেশ? বিতে তিনি বললেন ব্রাজিল। ব্রাজিল। এই ব্রাজিলের সমর্থক কে কে আসো একটু কমেন্ট করে জানাও। ফুটবলে ব্রাজিলের সমর্থক তোমরা কে কে আছো একটু কমেন্ট করে জানাও। আরেকটা দেশ আছে, সেই দেশের নাম কি? রাশিয়া। আরেকটা দেশের নাম কি? ইন্ডিয়া। আরেকটা দেশের নাম কি? চায়না। দেখো তো এই চারটা দেশের আয়তন কি অনেক বড় না? অনেক বড়। এই চারটা দেশে প্রচুর জনসংখ্যা না? প্রচুর জনসংখ্যা। যেমন আমরা যদি বলি বর্তমান বিশ্বে সব থেকে জনবহুল দেশের নাম কি? ভারত। আগে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের নাম কি ছিল? চীন। আমরা যদি বলি ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কার? ব্রাজিলের। আমরা যদি বলি ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশের বেশি? রাশিয়ার। যে কারণে দেখবে এই দেশগুলো বিশ্ব রাজনীতিতে দারুণভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, তারা প্রভাব বিস্তার করে থাকে। সো 2001 সালে জিমোনিল এই চারটি দেশকে বললেন কি? ব্রিক। পরবর্তীতে এই চারটি দেশ বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা, যেটার নাম কি? ইউএস ডলার। যেটার নাম কি? ইউএস ডলার। যার সাইন কি? যার সাইন হচ্ছে এইটা, ইউএস ডলার। এই বিশ্বব্যাপী মার্কিন মুদ্রা ডলারের আধিপত্য কমানোর জন্যই, আধিপত্য হ্রাস করার জন্যই তারা কি করলেন? তারা 2009 সালে একটি ইকোনমিক ব্লক গড়ে তুললেন, যার নাম কি দিলেন? যার নাম দিলেন ব্রিক, বা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। এই ব্রিকে 2010 সালে যোগদান করলো যে দেশটি, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে সাউথ আফ্রিকা। নাম কি? নাম হচ্ছে সাউথ আফ্রিকা। নাম কি? নাম হচ্ছে সাউথ আফ্রিকা। সো সাউথ আফ্রিকার এস জুড়ে দিয়ে এই ব্রিক 2010 সালে হয়ে গেল কি? 2010 সালে হয়ে গেল ব্রিক্স হয়ে গেল। দেখো এই ব্রিক্স তাহলে শুরুতে সদস্য ছিল কয়টি? 4টি। এরপরে দিল কয়টা? একটা যোগদান করলো হলো 5টা। পরবর্তীতে আমরা দেখতে পেলাম পর্যায়ক্রমে আরও 6টা দেশ যোগদান করেছে। সব মিলেই ব্রিক্সের বর্তমান সদস্য কয়টি? বর্তমান সদস্য হচ্ছে 11টি। বর্তমান সদস্য 11টি। সো এই যে বিশ্বব্যাপী মার্কিন মুদ্রার যে তারা আধিপত্য হ্রাস করতে চায়, যেটাকে ইংরেজিতে বলে ডি-ডলারাইজেশন। 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 ক্লিয়ার? ওকে, আমরা স্লাইডে চলে যাব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কি আর বলবো, বলে শেষ করা যাবে না। আমরা চাই সকল স্যার ম্যাডামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে ব্রিক্সের প্রতিষ্ঠা কত সাল? 2009। 2009। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি? 4টি। বর্তমান সদস্য কয়টি? 11টি। ব্রিক্সের সর্বশেষ সদস্য দেশের নাম কি? ইন্দোনেশিয়া। মুসলিম বিশ্বের জনসংখ্যায় প্রথম যে দেশ, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ব্রিক্সের সদর দপ্তর? ব্রিক্সের সদর দপ্তর নাই। ব্রিক্সের সদর দপ্তর নাই। ব্রিক্সের 18তম সম্মেলন হবে কোথায় হবে? 12 থেকে 13 সেপ্টেম্বর 2026। 2026 এটা কোথায় হবে? এটা হবে ভারতে হবে। যে কারণে এই প্রশ্নটা, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে এই ব্রিক্সের 18তম সম্মেলন বা সর্বশেষ সম্মেলন কোন দেশে হয়েছে? কোন দেশে হয়েছে? ভারতে হয়েছে। সো আজকের স্লাইড বা আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমি তোমাদেরকে আবার বলছি, সেটা হলো যে আমি তোমাদের ক্লাস
সামনে নিব কি নিব না এটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। তোমরা চাইলে আমি ক্লাস নিব, তোমরা না চাইলে আমি ক্লাস নিব না। সো তোমরা কমেন্ট করতে থাকো বা পোস্ট করতে থাকো আই এডুকেশনের পেজে বা গ্রুপে যে আসলে আমার ক্লাস তোমাদের কেমন লেগেছে এবং আমার ক্লাস তোমাদের উপকার আসবে কিনা বা আমার ক্লাস তোমরা চাও কিনা। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সামনে হয়তো বা তোমাদের সাথে আবার দেখা হবে। ক্লাস শেষ। এরা কি পিডিএফ নাকি পাই না? হ্যাঁ, আচ্ছা তোমরা এই যে পিডিএফ যে পাও না, তোমরা পেজে মেসেজ দাও, তাহলে তোমাদের ব্যবস্থা করে দিবে। ওকে, পেজে মেসেজ দিও তোমরা। ওকে।